আদালতের নির্দেশে দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও বরখাস্ত রাজশাহী ও সিলেটের দুই নির্বাচিত মেয়র। এই আদেশ গণতন্ত্রের পথে অন্তরায় বলছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। জানালেন, সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। আবারও পরীক্ষার হলে সাংবাদিক বহর নিয়ে শিক্ষামন্ত্রী। রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর। ব্যবসায়ীদের তোপের মুখে নেতাকর্মীরা। অভিযোগ অস্বীকার বিএনপির। এবং ব্লগার রাজীব হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা। ধর্ম অবমাননাকর বক্তব্যে দাঁড়াতে হবে কাঠগড়ায়, পর্যবেক্ষণ আদালতের। প্রবাসী সময় সঙ্গে আছি সাজিদ রাজ। দায়িত্ব গ্রহণ করতে না করতে আবারও বরখাস্ত হলেন রাজশাহী ও সিলেটের নির্বাচিত 2 মেয়র। এর আগে 2 বছর বরখাস্ত থাকার পর আদালতের নির্দেশে রোববার সকালে নিজ নিজ কার্যালয়ে হাজির হন মোসাদ্দেক হোসেন বুলবুল এবং আরিফুল হক চৌধুরী। এর কয়েক ঘন্টা পরই নতুন 2টি মামলায় চার্জশিটের কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। রাজশাহী থেকে সাইফুর রহমান রকি ও সিলেট থেকে ইকরামুল কবিরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী নগর ভবনে উপস্থিত হন সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কিন্তু দরজায় তালা ঝুলতে থাকায় কার্যালয়ে প্রবেশ করা হয়নি মোসাদ্দেক হোসেন বুলবুলের। এ নিয়ে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পরও কোনো সুরাহা না হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে। এর কয়েক ঘন্টা পর বিশেষ ট্রাইব্যুনালে থাকা মামলা আমলে নিয়ে আবারও আসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি। আবারও বরখাস্ত করা হয় মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে। আমার কাছে আসেনি কোনো ফ্যাক্স। সেই ফ্যাক্স আমি আগেই বলেছি যে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক আমার নামে কোনো ফ্যাক্স যদি আসে সেটি ষড়যন্ত্রমূলক ফ্যাক্স এবং সেটি আইনগত কোনো বৈধতা নাই। বরখাস্তের 2 বছর 3 মাস পর আদালতের নির্দেশে মেয়রের দায়িত্ব গ্রহণ করতে নিজ কার্যালয়ে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বেলা 11টায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা তাকে দেয় ফুলেল অভ্যর্থনা। এ সময় সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অসমাপ্ত কাজ করার প্রতিজ্ঞাও করেন তিনি। কিন্তু মাত্র 3 ঘন্টায় আবারও আসে বরখাস্তের নির্দেশ। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার চার্জশিটে আরিফুল হকের নাম থাকায় বরখাস্ত করা হয় তাকে। একই মামলায় হবিগঞ্জ পৌর মেয়র জি.কে. ঘোষকেও বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মহান জাতীয় সংসদের কোন সংসদ সদস্য কোন চার্জশিটে গৃহীত হলেও জামিনে মুক্ত হলে উনার সদস্যপদ কিন্তু বহাল থাকে। উনিও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আর একজন লক্ষাধিক ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি আবার দেখা যায় কোন এক মামলায় চার্জ গৃহীত হলে তাকে আবার সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দেওয়া হয়। আমার মনে হয় যারা রাষ্ট্র পরিচালনা করেন এবং সমাজের বিবেকবান যারা আছেন তারা এটা বিবেচনা করবেন। এর আগে 4টি মামলার চার্জশিটে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নাম থাকায় 2015 সালের 7ই মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছিল। অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস. কিবরিয়া হত্যা মামলার চার্জশিটে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম থাকায় 2014 সালে তাকেও বরখাস্ত করা হয়েছিল। তাসমিন আফরোজ, সময় সংবাদ। আদালতের নির্দেশে দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই 2 নির্বাচিত মেয়রকে আবারও বরখাস্তের ঘটনা শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার জন্য নেতিবাচক বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। সময় সংবাদকে তিনি বলেন, সুস্থ রাজনীতির জন্যও এ ধরনের সিদ্ধান্ত সুফল বয়ে আনবে না। যদি স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, দেশে আইনের শাসন বলবৎ রাখতে চাই এবং এই প্রতিষ্ঠানগুলোকে একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করার জন্য সুযোগ এবং তাদের ক্ষমতার বিকাশ করতে চাই, তাহলে কিন্তু এখানে বোধহয় আমাদের এই জাতীয় বিষয়গুলো অতি রাজনীতিকরণ এবং রাজনীতির স্বীকার করা বা বিরোধী রাজনীতির ভিকটিম করে ফেলা একটা নির্বাচিত পদের ব্যক্তিদেরকে, এটা খুবই দুঃখজনক। নাগরিকদের প্রতিক্রিয়াটা দেখার বিষয়, তারা এটা কিভাবে নিচ্ছেন।
তারা যদি এটা ভালোভাবে না আনেন তাহলে এটা সরকার, জনগণ, দেশের ডেমোক্রেসি কারোর জন্য এটা ভালো হচ্ছে না। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ব্যবস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাকরির সুযোগ দিয়ে প্রতিবন্ধীদের সূক্ষ্ম মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 10ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে প্রতিবন্ধীদের বিকাশ ত্বরান্বিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 10ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে অসামান্য অবদান রাখায় 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। অটিজম সচেতনতা দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও কাজের সুযোগ করে দিতে হবে অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের। প্রতিবন্ধী বা অটিজমে যারা ভুগছেন তাদের ভিতরে যে মেধাটা রয়েছে সেই মেধাটা বিকাশের সুযোগ আমাদের করে দিতে হবে। বেসরকারি যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি অনুরোধ করব যে অন্তত তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এই ধরনের প্রতিবন্ধী যারা শিক্ষিত আছে তাদেরকে যেন একটু চাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে এটা তাদের জন্য অনেক সুবিধা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ দিতে ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস স্থাপনের কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে প্রতিবন্ধীদের কল্যাণে। এই ট্রাস্ট ফান্ডে আমি চাই সমাজের যারা বিত্তশালী আছেন তারা আরো অর্থ দিতে পারেন, যাতে করে এই সমস্ত মানুষ বা শিশু যারা এই ধরনের সমস্যা ভোগে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার হয়ে না যায়। ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি প্রত্যেকটা স্কুল, অফিস এবং বিভিন্ন জায়গায় র্যাম্পের ব্যবস্থা থাকবে, বিশেষ টয়লেটের ব্যবস্থা থাকবে, যাতে এই প্রতিবন্ধীদের কোনো অসুবিধা না হয়। পরে প্রতিবন্ধী শিশু কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। বিশ্বব্যাপী আয় বৈষম্য অর্থনৈতিক সহিংসতা সৃষ্টি করছে, আইপিইউ সম্মেলনে বললেন নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী। মোকাবিলায় সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার আহ্বান। সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। 10টি শিক্ষা বোর্ডের আওতায় এবার পরীক্ষার্থীর সংখ্যা 11,83,686 জন। হিসেব বলছে গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 35,000। এদিকে প্রশ্নপত্র আনার সময় স্মার্টফোন রাখার অভিযোগে রাজধানীতেই আটক করা হয়েছে 3 শিক্ষককে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্র ছাপানো ও সরবরাহ করা হবে। এইচএসসি পরীক্ষার প্রথম দিন যানজট ঠেলে কোনো মতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় উৎকণ্ঠা ছিল পরীক্ষার্থীদের চোখে মুখে। সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। প্রশ্নপত্র পেয়েই উত্তরপত্র ভরতে শুরু করে অংশগ্রহণকারীরা। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এবছরের পরীক্ষা। এদিকে রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্নপত্র ফাঁস রোধে আগামী বছর থেকে পরীক্ষার দিন প্রশ্নপত্র ছাপানো ও সরবরাহের কথা জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ছাত্রকে প্রশ্ন আউট না করার ক্ষেত্রে গার্জিয়ান তার সন্তানকে বিপদগামী না হওয়ার ক্ষেত্রে সচেতন হবেন। ন্যায্য যা পাইছে তাই নম্বর দিবেন। এটা ব্যর্থ হলে পরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এইবার যেন কোথাও এই কথাটা আমাদের শুনতে না হয়। পরীক্ষার হলে টানা 3 ঘন্টার কলম যুদ্ধের পর পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন ছিল, কেমন হলো পরীক্ষা? এবছর মনে হচ্ছে আমাদের সহজ, কজ লাস্ট ইয়ারের কোশ্চেন দেখছিলাম ওটা একটু টাফ ছিল এবার তুলনায়। লিখিত নিয়ে একটু আমার সন্দেহ ছিল যে 7টা শেষ করতে পারবো কিনা, তো 7টা আল্লাহর মধ্যে শেষ করতে পারছি। আর অবজেক্টিভ মোটামুটি ভালোই হয়েছে। প্রথম পরীক্ষা দিয়েছি, বাকি পরীক্ষাগুলো ইনশাল্লাহ যদি ভালো হয় তো আশা করি, আশাবাদী। এবারের পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। আগামী 15ই মে লিখিত পরীক্ষা শেষ হবার পর 25শে মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবার 60 দিন পর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
পাবলিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীদের বিশাল বহর নিয়ে হাজিরের রেওয়াজ চলে আসছে দীর্ঘদিন ধরে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর শেষ করতে যেখানে পরীক্ষার্থীকে হিমশিম খেতে হয়, সেখানে 10 থেকে 15 মিনিটের পরিদর্শন মনোযোগের ছন্দপতন ঘটায়। সমালোচনার মুখে গত বছর পরীক্ষা কেন্দ্রে গিয়ে কক্ষের বাইরে থেকেই পরিদর্শনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু 1 বছর পরেই নিজের দেয়া কথা রাখলেন না তিনি। গত কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে পরীক্ষা কেন্দ্রে মন্ত্রীর বিশাল বহর সঙ্গে নিয়ে পরিদর্শনের সমালোচনা চলে আসছিল। এ নিয়ে অভিভাবকদের মাঝেও রয়েছে অসন্তোষ। একটা সময় ওদের জন্য এখন অনেক মূল্যবান। একটা এমসিকিউ লিখতে করতে 1 মিনিট লাগে, এখন একবার মন সরে গেলে আবার বসাতে সময় লাগে। কেউ যাওয়ার প্রয়োজন মনে করে না, কারণ আমরা যেভাবে আছি এভাবে থাকলে সবচেয়ে ভালো হয় আর কি। এরই পরিপ্রেক্ষিতে 2016 সালে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী কক্ষের বাইরে থেকেই ঘুরে এসেছিলেন। গণমাধ্যম কর্মীদেরও অনুরোধ করেছিলেন বাইরে থেকেই ছবি ও তথ্য সংগ্রহের। কিন্তু এবছর আবারও আগের অবস্থায় ফিরে গেলেন তিনি। পরিদর্শনে গেলেন কক্ষের ভেতরেও। সঙ্গে ছিল মন্ত্রণালয় কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরাও। বাইরে এসে সাংবাদিকদের জানালেন, পরীক্ষার্থীদের প্রাথমিক প্রতিক্রিয়া জানতেই তার সশরীরে উপস্থিতি। কেন যাই, এটাও একটা প্রশ্ন ছিল এবং আমরা তারপরেও যাচ্ছি। এই জন্য যাই যে এটা প্রাথমিক প্রতিক্রিয়াটা বোঝা যায়। তো আপনার সামনে জিজ্ঞেস করছি যে তারা প্রশ্ন পেয়েছে কিনা, খাতা পেয়েছে কিনা সময় মতো। তারা বলছে হ্যাঁ। আপনারা দেখছেন যে এটা খুশির সাথে প্রকাশ করছে। পরীক্ষার্থীরা জানালো, শিক্ষামন্ত্রীর পরিদর্শনে তারা উৎসাহিত বোধ করলেও বিশাল বহর মনোযোগের ঘাটতি ঘটায়। কেউ যদি হলে না যায় তাহলে আমরা একদিকে মনোযোগ দিই, মানে পরীক্ষার দিকে টেনশনটা দিতে পারি। যেই হোক আমাদের মনোযোগ খুব নষ্ট হয়। তো আমরা চাই না যে আমাদের এক্সাম হলে কেউ আসুক। প্রথম দিন আসছে সেটাতেই বেশ। আমরা আমাদের পরীক্ষা হলে শুধুমাত্র আমরা একাই পরীক্ষা দিতে চাই, আমরা আমাদের সবার সাথে পরীক্ষা দিতে চাই না। তবে 2014 সাল থেকেই প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী কেন্দ্রের কক্ষে প্রবেশ করেননি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় রাজধানীর নয়াপল্টনে ব্যবসায়ী ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশি বাধার পাশাপাশি ক্ষুব্ধ ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে ছাত্রদল নেতাকর্মীরা। এই ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। পুলিশ ও ব্যবসায়ীরা ভাঙচুরের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করলেও তা অস্বীকার করেছে বিএনপি। চট্টগ্রামে ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি নাইটিঙ্গেলের মোড়ের দিকে এগোতে থাকলে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। আটক করা হয় 2 জনকে। এ সময় রাস্তার পাশে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান ও মার্কেটের সামনে বিক্রির জন্য রাখা একটি প্রাইভেট কারে ভাঙচুর চালানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ীরা। ভাঙচুরের অভিযোগে একজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা। মিছিল একটা গেছে, আমরা উপর থেকে নামতে মিছিল কি করতে আসছে ছাত্রদল নাকি এটা তো আমরা বলতে পারবো না। তবে ভাঙছে আমাদের বলতে পারি, ক্ষতি আমরা বুঝি। ছাত্রদল মিছিলটাই হচ্ছে, কারণ ওরা এখানে এসে তাকাঙ্ক্ষিত হামলা করছে ছাত্রদলের। গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানালেন পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার। তারা একটা বিক্ষোভ কর্মসূচি করার পরিকল্পনা ছিল, সেই সুবাদে আমরা সকাল থেকে এখানে ফোর্স ডিপ্লয়মেন্ট করে রেখেছিলাম। গাড়ি ভাঙছে, এটা যেহেতু বাস্তব আমরা তো দেখেছি, সুতরাং এক্ষেত্রে যে কার্যক্রম যেটা করা সেটা করা হবে। অবশ্যই মামলা হবে। ভাঙচুরের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই বলে দাবি বিএনপির। যারা দাঁড়াতেই পারে না, যারা মিছিল করতে গেলে পুলিশ আক্রমণ করে, তারা গাড়ি ভাঙচুর করবে কেন? এটা সম্পূর্ণ বানোয়াট কথা। অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদী কর্মসূচিকে দমন করার জন্যই পুলিশ এই নিষ্ঠুর ব্যবহার করেছে। ছাত্রদলের মিছিলে বাধা দিয়ে পুলিশ অগণতান্ত্রিক আচরণ করেছে বলেও দাবি বিএনপি নেতাদের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে জেলার গাবতলী উপজেলার মাছবাড়ি এলাকা থেকে ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রত্না নামে একজন হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করে সিরাজগঞ্জের কাজীপুরের চেকুরিয়া বাজার এলাকায় একটি বাড়িতে নিয়ে যায়। এরপর সেখান থেকে বগুড়ার মাছবাড়ি এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে তাকে বিক্রি করে দেয়। এই খবরের ভিত্তিতে দুপুরে ওই বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায় লাবণী ও ফুল মিয়া দম্পতি। পরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করে পুলিশ।
হারানো সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হোসনে আরা ও রুবেল দম্পতি। শিশুটিকে ফিরে পেলেও অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা অবশ্য আসামি গ্রেপ্তার করতে পারিনি, কিন্তু আসামি গ্রেপ্তারের চেয়ে আমাদের বাচ্চাটাকে সুস্থভাবে উদ্ধার করার দিকে আমাদের নজরটা বেশি ছিল। সেজন্য তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইপিইউ সম্মেলনে অংশ নেওয়া 19 দেশের স্পিকার ও ডেপুটি স্পিকারদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী সময় শুভেচ্ছা বিনিময় করেন ও সম্মেলনে যোগ দেওয়ায় তাদের ধন্যবাদ জানান। রোববার বিকেলে গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের মাধ্যমে জনগণের আর্থসামাজিক নিশ্চয়তা দিতে বর্তমান সরকার কাজ করছে। এ সময় জাতিসংঘের প্রতিনিধি জার্ডা ভারবাগো প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। এর আগে বিকেল 4টার দিকে বাংলাদেশে সফররত ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় প্রধানমন্ত্রী ভারতের সেনাপ্রধানকে বলেন, এদেশের মাটি ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্রে কাউকেই সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেয়া হবে না। বিশ্বব্যাপী আয় বৈষম্যকে অর্থনৈতিক সহিংসতা হিসেবে অভিহিত করেছেন আইপিইউ সম্মেলনের মূল প্রবন্ধের বক্তা নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী। এই সহিংসতা মানব জাতির শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলেও মনে করেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার উপরও গুরুত্ব দিয়ে কৈলাস সত্যার্থী জানালেন, বিশ্বের মাত্র 3.5 দিনের প্রতিরক্ষা বাজেট দিয়ে 27 কোটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা সম্ভব। সম্মেলনে অংশ নেওয়া অন্যরাও বৈষম্য কমিয়ে আনার ব্যাপারে একমত হয়েছেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 136তম সম্মেলনের দ্বিতীয় দিনে মূল প্রতিপাদ্য বৈষম্যের প্রতিকার, সবার জন্য মর্যাদা ও কল্যাণ শীর্ষক বক্তৃতায় উঠে আসে বিশ্বব্যাপী অসমতার রূঢ় চিত্র। নোবেল বিজয়ী ও শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী অসম বিশ্বের চিত্র তুলে ধরে জানালেন, বিশ্বের অর্ধেক মানুষের সমপরিমাণ সম্পদের মালিক মাত্র 8 জন ধনী ব্যক্তি। যুদ্ধ ও সন্ত্রাসবাদের কারণে 23 কোটি শিশুর জীবন আজ বিপন্ন। যদিও বিশ্বের প্রতিরক্ষা বাজেটের মাত্র 3.5 দিনের অর্থ দিয়ে নিশ্চিত করা সম্ভব 27 কোটি শিশুর শিক্ষার অধিকার। অর্থনৈতিক বৈষম্যকে অর্থনৈতিক সহিংসতা হিসেবে অভিহিত করে কৈলাসের কণ্ঠে ঐক্যবদ্ধ হয়ে শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান। That income inequality is an economic violence, so it is the biggest threat to human security, peace, and a disaster to social harmony. Just $22 billion are needed to ensure education for children in primary schools every year. And what is it? This is 3.5 days of global military expenditure. সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের সংসদ সদস্যরা কৈলাস সত্যার্থীর বক্তব্যের সাথে একমত জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব দিলেন। We talk, we preach, but we don't act. I hope that after this assembly, member states will go and act. Members of parliaments of more than 170 parliaments, yeah, of course, they can do a lot. উনি একটা এক্সাম্পল দিয়েছেন যে শিশু পার্লামেন্টারিরা তারা কি করবে, এই ওয়াদা করে নির্বাচনে অংশগ্রহণ করে তারা সেটা কিন্তু বাস্তবায়িত দেখাইছে। একটা শিশু পার্লামেন্ট মেম্বার যদি এটা দেখাতে পারে তাহলে আমরা পারবো না কেন? এদিকে 131টি দেশের 1300-রও বেশি অতিথির সামনে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও রপ্তানিযোগ্য পণ্য তুলে ধরতে আয়োজন করা হয়েছে আইপিইউ সম্মেলন। এতে বর্তমান সরকারের নানা সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ তুলে ধরা হয় প্রতীকী উপস্থাপনায়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত 9:30টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টা ব্যাপী এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন বিএনপি চেয়ারপারসন। এছাড়া আগামী দিনগুলোতে দলের করণীয় নিয়েও আলোচনা করা হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মোট 13 জন নেতা অংশ নেন। প্রবাসী সময় আরো থাকছে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে আরো ভালো করবে টাইগাররা। সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকারে মোস্তাফিজ জানালেন, আইপিএলে হায়দ্রাবাদের হয়ে এবারও সেরাটা দিতে চান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন,
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিষয়ে আগামী 12 এপ্রিল কার্যনির্বাহী কমিটির বৈঠকে সুপারিশ উপস্থাপন করবেন দলের সম্পাদক মণ্ডলী। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি একথা জানান। শৃঙ্খলা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি সুপারিশ আকারে, কারণ যে কোনো মেজর ডিসিশন সেটা ওয়ার্কিং কমিটিতে নেওয়া হয়। কাজে সম্পাদক মণ্ডলীর আজকে যে আলাপ আলোচনা, সে আলাপ আলোচনার নিরিখে আগামী 12 এপ্রিল আমাদের নেত্রী, আমাদের পার্টির সভাপতি দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে যে ওয়ার্কিং কমিটির মিটিং হবে, সেখানে অভ্যন্তরীণ শৃঙ্খলা দুর্বলতার দিকগুলো আমরা আজকে যে আলোচনা হলো সেগুলো আমরা উপস্থাপন করব। বিএনপি জামাত ছাড়া দেশের সব জনগণই জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ, তাই যারা জঙ্গি ও জঙ্গিবাদ সমর্থন করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, জঙ্গিবাদ রুখতে শুধু জঙ্গি নয়, জঙ্গিদের মদতদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। দুইবার প্রধানমন্ত্রী ছিলেন সেই দলের নেত্রী, আজকে পরোক্ষভাবে তিনি এই জঙ্গিদের সন্ত্রাসীদের সমর্থন করছেন। সমস্ত জাতি 71-এ মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ ছিল, কেবলমাত্র ওই আল বদর, রাজাকার, আলসাম এরা ছাড়া। আজকেও বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপি জামাত ছাড়া সমস্ত মানুষ ঐক্যবদ্ধ। এই ফেতনা ফেসাদ যারা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদে নামতে হবে এবং আমাদের জিহাদ করাটা ইমানি দায়িত্ব আমাদের। শুধু জঙ্গি দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করলে হবে না, যারা জঙ্গিদের মদত দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলন করে বলা হয়েছে সরকার জঙ্গি দমনের নামে নাটক মঞ্চস্থ করছে। তো ওনার দলের পক্ষ থেকে এই কথা বলার পর যখন সমগ্র দেশে তীব্র ঘৃণা এবং ধিক্কার শুরু হয়েছে, তখন বেগম খালেদা জিয়া আত্মরক্ষার্থে বলেছেন যে তিনিও জঙ্গি দমনের পক্ষে, অথচ ওনার ডানে জঙ্গি, বামে জঙ্গি, সামনে জঙ্গি, পিছনে জঙ্গি। ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে জাতীয় পার্টি। সে লক্ষ্যেই ইসলামিক দল সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আগামী 4 এপ্রিল বৈঠকে বসার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রোববার দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় যুব সংহতির সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। আমি জোট করছি 30-40টা দল এসছে, আমার বিশেষ করে ইসলামী দল এসছে, অবহেলা করার কোনো কারণ নেই। এদেশের 90% মানুষ মুসলমান, তারা স্তব্ধ হয়ে আছে, চুপ করে আছে, কথা বলতে পারছে না। তার চারটে প্ল্যাটফর্ম, আমি তাকে সে প্ল্যাটফর্মে প্রস্তুত আছি। একটি দল নয়, অনেক দল এসছে আমার কাছে। আমরা বসবো 4 তারিখে। ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হায়দার হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া একজনের যাবজ্জীবন ও অন্যদের বিভিন্ন মেয়াদে সাজাও বহাল রাখা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে মসজিদের ইমামদের উদ্দেশ্যে উচ্চ আদালত বলেছেন, এমন কোনো বয়ান দেবেন না যা দেশের প্রচলিত আইন বহির্ভূত। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি দাবি করে আপিলের কথা জানিয়েছেন রাজীবের বাবা। 2013 সালের 15 ফেব্রুয়ারি মিরপুরের কালশীতে নিজ বাসার সামনে খুন হন গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার রাজীব হায়দার। এ ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের 31 ডিসেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাইম ওরফে দীপকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। আর জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী সহ 6 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে দুপক্ষই আপিল করলে রোববার তা খারিজ করে দেন উচ্চ আদালত। ফলে 8 আসামিকে দেয়া নিম্ন আদালতের রায় বহাল থাকে। আদালত রায়ে বলেন, পরিকল্পিতভাবে আসামিরা রাজীবকে হত্যা করে। ফয়সাল বিন নাইম ওরফে দীপ, রেদাউনুল আজাদ ওরফে রানা, তাদের 2 জনের মৃত্যুদণ্ড ছিল, সেই 2টা মৃত্যুদণ্ড বহাল রেখেছে। অনেকের যাবজ্জীবন ছিল, সেটাও বহাল আছে। আমরা এই রায়ের বিরুদ্ধে
সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আমরা আপিল করব। আদালত রায়ের পর্যবেক্ষণে মসজিদের ইমামদের উদ্দেশ্যে বলেন, এমন কোনো বয়ান করা উচিত নয় যা দেশের প্রচলিত আইন বহির্ভূত। কোন ধর্ম সম্পর্কে মানহানিকর মন্তব্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে আদালত বলেন, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, উদ্বোধন করার জন্য যে বিষয়গুলি আছে, শরীয়তে যে নির্দেশনাগুলি আছে, সেগুলি বলার জন্য, সেগুলি আলোচনার জন্য, উৎসাহিত করার জন্য ইমাম সাহেবদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছেন ব্লগার রাজীবের বাবা। এরা যদি সন্ত্রাসী হয়, এরা যদি জঙ্গি হয়, তাহলে ওদের সর্বোচ্চ বিচার আমি কামনা করেছিলাম, কিন্তু এই বিচার আমি পাই নাই। রায়ের বিরুদ্ধে যতটুকু সুযোগ আছে অতটুকু আমি আপিল করব। 2014 সালের 28 জানুয়ারি এই মামলার অভিযোগপত্রে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থীকে আসামি করা হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণের কারণে মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানায় 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। রোববার দুপুরে ময়নাতদন্তের দায়িত্বপ্রাপ্ত মৌলভীবাজার হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথী দত্ত এ তথ্য জানান। পরিচয় শনাক্তে এক নারীসহ 3 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে জঙ্গি আস্তানায় অপারেশন ম্যাক্সিমাস শেষ হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি মৌলভীবাজারের বড়হাট এলাকার পরিস্থিতি। নিরাপত্তার স্বার্থে জঙ্গি আস্তানার 300 গজ এলাকা জুড়ে জারি রয়েছে 144 ধারা। গত মঙ্গলবার থেকে ঘিরে রাখা হলেও শুক্রবার বড়হাটের বাড়িটিতে অপারেশন চালায় সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট। এতে এক নারীসহ 3 জঙ্গি নিহত হয়। এখন দেশে থমথম বা 144 ধারা যায়, তেমন লোকজনের চলাচল নাই, আর আমরা খুব ভয়ে আছি। আজকে যাওয়ার দোকান খোলা হয়েছে, এখন পর্যন্ত কোনো ক্রেতার কোনো আগমনের কোনো দ্বারা দিচ্ছে না। এখনো নিরাপদ নয় বলতে কালো রাতকে গুলাগুলি শব্দ শোনা গেছে। 3টি লাশেরই শরীরের যে মাঝখানের যে অংশ, পেটের দিকের যে অংশটুকু সম্পূর্ণ উড়ে গিয়েছে। এর থেকে ওনাদের যে অপিনিয়ন, সুইসাইডের যে বম ব্লাস্ট, এর কারণেই তাদের মৃত্যু হয়েছে। জঙ্গিদের কাছে ভারী কোনো অস্ত্র নেই। বিস্ফোরণ ঘটিয়ে মানুষকে আতঙ্কিত করাই তাদের উদ্দেশ্য বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশীয় বাজার থেকে জঙ্গিরা বিস্ফোরক সংগ্রহ করে। এসব উদ্যোগ বন্ধে কার্যকর উদ্যোগ নিয়েছেন তারা। রোববার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই কথা বলেন। আমরা যে সমস্ত জঙ্গিদের গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে যে সমস্ত নথিপত্র, কাগজপত্র আমরা উদ্ধার করেছি, সেখানে দেখা গেছে তাদের এই যে বিস্ফোরক তৈরি, তাদের একটা ম্যানুয়াল আছে, কিভাবে বিস্ফোরক বোমা, গ্রেনেড, বিস্ফোরক তৈরি করতে হয়, সেটা তারা প্রশিক্ষণ নিয়েছে। এগুলি আসলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এইগুলি বাজারে নিষিদ্ধ না। আমাদের পুলিশ অত্যন্ত ভালো, অত্যন্ত দক্ষ। আমরা আমাদের পুলিশকে আরো সমৃদ্ধ করতে চাই, আরো সক্ষমতা বৃদ্ধি করতে চাই। যে সমস্ত বিস্ফোরক এগুলি দেশীয়ভাবেই এরা সংগ্রহ করেছে, এগুলি খুব ওটাকে কে বলে, বিদেশ থেকে এগুলো আনার প্রয়োজন হয় না, এগুলি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকে। এবার প্রবাসের খবর। জনগণের আস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে যাচ্ছে, ঠিক তখনই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে একটি মহল জঙ্গি হামলা পরিচালনা করে আসছে। এখন সময় এসেছে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাই বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন বক্তারা। সংগঠনের সভাপতি মোহাম্মদ কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক SM কামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির বিজয় থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও দলকে জয়ী করতে দেশে বিদেশে থাকা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সৌদি আরবের দাম্মামে বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাইমন তালুকদার, জাবেদ খান, ফারুক হোসেন মোল্লা, নিজামুদ্দিন মজুমদার, আব্দুল লতিফ মিজি সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য মরহুম ডক্টর মাহমুদ হাসানের মৃত্যুতে কুয়ালালামপুরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদমাগরিব কুয়ালালামপুরের স্থানীয় একটি মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ মকবুল হোসেন মুকুল। এছাড়াও এতে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল সহ স্থানীয় অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা ইকরামুল হক। বিশ্বব্যাপী নাটকের সঙ্গে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বিশ্ব নাট্য দিবস পালন করেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী নাট্যকর্মীরা। নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় পাবলিক স্কুলে এই দিবসটি উপলক্ষে প্রবাসী নাট্যদল ঢাকা ড্রামা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। মঞ্চ ব্যবস্থাপনার প্রয়োজনে এবছর 4 দিন দেরি করে দিবসটি পালন করা হয়। এবারের নাট্য দিবসের আয়োজনে বক্তব্য রাখেন নাট্যাভিনেতা ও নির্দেশক শামসুল আলম বকুল, মুজিব বিন হক, এ জামাল উদ্দিন হোসেন। নাটককে সমাজ পরিবর্তনের হাতিয়ার উল্লেখ করে তারা প্রবাসী নাট্যকর্মীদের বস্তুনিষ্ঠ বিষয়ে নাটক নির্মাণের আহ্বান জানান। পরে তপন দাশগুপ্তের গল্প ও শামসুল আলম বকুলের নির্দেশনায় ঢাকা ড্রামার নাটক রিসার্চ মঞ্চায়ন করা হয়। এছাড়া রঙ্গালয় ও শৌখিন নাট্যদল তাদের নিজেদের প্রযোজনার নাটক উপস্থাপন করে। মঞ্চস্থ হয় সোনিয়া হকের মনোলগ অর্ধনারীশ্বর। চট্টগ্রামের সন্দ্বীপে বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ার কারণে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে 4 জন নিখোঁজ হয়েছেন। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সাগর উত্তাল থাকায় সন্দ্বীপ নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ফায়ার সার্ভিস জানায়, রোববার বিকেলে সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে একটি সি ট্রাক সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত 8টার দিকে সি ট্রাক থেকে 30 জন যাত্রী একটি ট্রলারে ওঠে। এ সময় হঠাৎ দমকা হাওয়ায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা 30 যাত্রী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড অভিযান চালিয়ে 26 জনকে উদ্ধার করে। এখনও নিখোঁজ রয়েছেন 4 জন। তবে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী। বঙ্গোপসাগরের যেই মোহনা, যে বড় একটা নদী, যে নদীতে স্বাভাবিক অবস্থায় মানুষ কাজ করতে হিমশিম খেতে হচ্ছে, কিন্তু এখন যে জোয়ারের উত্তাল জোয়ার, এই মুহূর্তে জোয়ারে কাজ করা দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। প্রচন্ড সমুদ্র উত্তাল আছে, আর নেভি এবং কোস্টগার্ড উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে। যেহেতু উত্তাল সমুদ্র, এখানে কিন্তু আসলে কেউ মিসিং হলেও তাৎক্ষণিক জানা যাবে না, এটা পরে বোঝা যাবে। এখন বাংলাদেশ থেকে বিদেশের দূতাবাসগুলোতে 3 থেকে 5 দিনের মধ্যে পাসপোর্ট পাঠানো হবে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এক চুক্তির ভিত্তিতে ফেডেক্সের মাধ্যমে এখন থেকে পাসপোর্ট পৌঁছানো হবে দূতাবাসগুলোতে। প্রথম দফায় রোববার 1500 পাসপোর্ট পাঠানো হয়েছে 8টি দেশের দূতাবাসে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানান, আগে সরকারি ব্যবস্থাপনায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট পেতে 2 থেকে 3 মাস সময় লাগত। এছাড়া যাদের পাসপোর্টের মেয়াদের কারণে ভিসা পেতে সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আমেরিকার মতো দেশে পাসপোর্ট পৌঁছাতে একটা পাসপোর্টে $1 মতো লাগবে। মালয়েশিয়ার মতো দেশে পাসপোর্ট পৌঁছাতে 18 টাকা লাগবে। সৌদি আরবে পৌঁছাতে 25-30 টাকা লাগতেছে। 3 থেকে 5 দিনে পাসপোর্ট পৌঁছবে এত অল্প টাকায়, এবং ডাইরেক্ট এমবিসিতে যাবে। এতদিন আমরা পাসপোর্ট পৌঁছাতাম ডিপ্লোম্যাটিক ব্যাগে। আমরা এখান থেকে পাসপোর্ট বইগুলি আমরা ফরেন মিনিস্ট্রি দিতাম, ফরেন মিনিস্ট্রি পার্সেল করে সেটা ডিপ্লোম্যাটিক ব্যাগই পার্সেলের মাঝে পাঠাতো, যেটা পৌঁছতে আমেরিকাতে আমাকে বলেছে 2.5 থেকে 3 মাস লাগে পাসপোর্ট পৌঁছতে। সেখানে এখন আমেরিকাতে আমার কাছে মনে হয় যদি 3 দিনের জায়গায় 5 দিনও পৌঁছে, এটা আমার কাছে মনে হয় যে খুব লজিক্যাল টাইম।
হাজারীবাগে গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সরকারি সিদ্ধান্তে বাধা দেবেন না ট্যানারি মালিকরা। পাশাপাশি যথাসময়ে ট্যানারি স্থানান্তর না হওয়ার পেছনে বিসিকের অনিয়মকে দায়ী করেছেন তারা। এজন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। রোববার সকালে রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে বিটিএ এবং বিএফএলএলএফইএ নেতারা। সত্য ঘটনা উপস্থাপন করার জন্য জাতির কাছে আমাদেরকে দেয়নি, সেটার জন্য আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে চাপে রেখেছিল। তারা বলেছে যে গ্যাস সংযোগ আমরা দিচ্ছি, বিদ্যুৎ সংযোগ দিয়েছি এবং পানি সংযোগ আমরা দিয়েছি। এই মিথ্যা তথ্য উপস্থাপন করেছে বিদায় কিন্তু আজকে আমরা সেই বিসিকের বিচার বিভাগীয় তদন্ত চাই, বিসিকের দুর্নীতির তদন্ত চাই। দেশের বাইরের খবর। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিধসে 250-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 4 শতাধিক। নিখোঁজ রয়েছেন অন্তত 220 জন। অব্যাহত ভারী বর্ষণে নদীর তীর ভেঙে আকস্মিক বন্যায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকায় সেনা মোতায়েনের পাশাপাশি জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। প্রকৃতির ভয়াবহ তাণ্ডবের প্রত্যক্ষদর্শী হল কলম্বিয়ার পুতুমাও প্রদেশের হাজারো মানুষ। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে মোকোয়া নদীর তীর ভেঙে পুতুমাওর বেশিরভাগ এলাকায় পানি ঢুকে পড়লে মুহূর্তেই তলিয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। পানির তোড়ে সৃষ্ট ভূমিধসে চাপা পড়েন শত শত মানুষ। লণ্ডভণ্ড হয়ে যায় বসতঘর, গাড়ি, ফসলি জমি। দুর্যোগের আকস্মিকতায় দিশেহারা হয়ে পড়েন সাধারণ মানুষ। রাতে বিকট শব্দে জেগে উঠে দেখি পুরো বাড়ি কাদামাটিতে ভেসে যাচ্ছে। পানির তোড়ে কোথায় ভেসে গেছি জানি না। আমি আমার বাচ্চাকে বাঁচাতে পারিনি। এ বেঁচে থাকার কোনো মানে নেই। ক্ষতিগ্রস্ত এলাকায় দমকল কর্মীদের পাশাপাশি উদ্ধার তৎপরতায় মাঠে নেমেছে পুলিশ ও সেনাবাহিনীর সহস্রাধিক সদস্য। তবে ভূমিধসের কারণে বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় দুর্যোগ কবলিত অঞ্চলে পৌঁছাতে তাদের বেগ পেতে হচ্ছে। গৃহহীন মানুষের ত্রাণ সহায়তা দিতে মাঠে নেমেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল। প্রথমে নিখোঁজদের সন্ধানে আমাদের অভিযান চলবে, পরে আমরা মাটি সরানোর কাজ করব। এরই মধ্যে আমরা আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত 4টি শহরে বিশুদ্ধ পানি ও ঔষধ সরবরাহ করেছি। এ অবস্থায় প্রদেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিদর্শন করে হতাহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এই নোবেলজয়ী। আমরা এখনো জানি না নিহতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে, তবে পরিস্থিতি যাই হোক নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অব্যাহত থাকবে। প্রতি বছর এই মৌসুমে বৃষ্টিপাত স্বাভাবিক হলেও গত রাতে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় 30% বেশি। এ কারণে নদীর পানি অস্বাভাবিক মাত্রায় বেড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে নিখোঁজদের একটি তালিকা শহরের পরিবার কল্যাণ ইউনিটের কার্যালয়ে টানিয়ে দেওয়া হয়েছে। তালিকার বেশিরভাগই শিশু ও প্রবীণ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। অভিজ্ঞতা কম থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে দারুণ কিছু করবে টাইগাররা। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে জানালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন, লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজ জিতলে বাংলাদেশ দলের মনোবলও চাঙ্গা হবে। সেই সঙ্গে হারানো ছন্দ ফিরে পাওয়া মুস্তাফিজ আসন্ন আইপিএলে হায়দ্রাবাদের হয়ে সেরাটা দিতে চান। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। যেন স্বপ্নের মতো শুরু তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যানভাসে। ব্যাপারটা এমন যে এলেন, দেখলেন আর জয় করলেন। হ্যাঁ, পুরো ক্রিকেট বিশ্বে বাংলাদেশের একাধিক সিরিজ জয়ে মুস্তাফিজ অবদান রেখে সবার চোখে হয়ে উঠেছেন নয়নমণি। সবই চলছিল স্বপ্নের মতো, কিন্তু ক্রিকেট বিধাতার ইচ্ছায় ইনজুরির ভূত পেয়ে বসলো। তবে আবারও ফিরলেন, কিন্তু নিউজিল্যান্ড সফরে ছন্দটা ফিরে পাচ্ছিলেন না। এবার লঙ্কার মাটিতে কাটারের ধার বেশ টের পাওয়া গেছে। ওইভাবে ভালো করতে পারি নাই, এখানে টেস্টে ভালো গেছে, ওয়ানডেতে ভালো যায় নাই। সামনে আরো 2টা টি-20 আছে। আশা আছে যে আমার বেস্টটা সবসময় আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার। আইপিএলে খেলা নিয়েছিল দোটানা, তবে শেষ পর্যন্ত আবারও আইপিএল মাতাতে অপেক্ষায় দাফিজ।
হায়দ্রাবাদের হয়ে ধরে রাখতে চান অতীতের ফর্মটা। জুনিয়র ছিলাম, এই জন্য আমার সবাই হেল্প করতো, কোনো কিছু হলে ডাকতো, আর সবাই অনেক হেল্প করলো। ঘাসটা আমার দেশের খেলা, আর দেশের খেলা থাকলে তো আমি আইপিএল খেলতে পারবো না। তো ওখানে যে কয়টা পাবো সে কয়টা চেষ্টা করবো ভালো করার। তবে আপাতত আইপিএল এর ভাবনা তুলে রেখে মুস্তাফিজের মস্তিষ্কে এখন শুধু টি-20তে লঙ্কা বধের সংকল্প। নিউজিল্যান্ড 2টা খেলছিলাম, জিততে পারি না, চেষ্টা করবো এখানে যেটা কেন জিতবো ইনশাল্লাহ। আর টি-20 আমরা জিততে পারলে তখন আমাদের সবার মনোবলটা আরো আসবে যে টি-20 প্রতিপক্ষের বিপক্ষে বোলিং বিস্ফোরণে বাংলাদেশের অনেক জয়ে অবদান রেখেছেন মুস্তাফিজ। টাইগারদের এই স্বপ্ন সারথি এবার টি-20 সিরিজ জয়ে রাখতে চান সেরা অবদান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আদালতের নির্দেশে দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও বরখাস্ত রাজশাহী ও সিলেটের 2 নির্বাচিত মেয়র। এই আদেশ গণতন্ত্রের পথে অন্তরায়, বলছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জানালেন সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। আবারও পরীক্ষার হলে সাংবাদিক বহর নিয়ে শিক্ষামন্ত্রী। রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর। ব্যবসায়ীদের তোপের মুখে নেতাকর্মীরা, অভিযোগ অস্বীকার বিএনপির। এবং ব্লগার রাজীব হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা। ধর্ম অবমাননাকর বক্তব্যে দাঁড়াতে হবে কাঠগড়ায়, পর্যবেক্ষণ আদালতের। এই ছিল প্রবাসী সময়ের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।